হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সে। আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এ বিজনেস স্টাডিজ এর 4 নম্বর চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো আগে আমাদের বাকি 3টে চ্যাপ্টার হয়ে গেছে। সেরকমই এই চ্যাপ্টারটাও তোমরা শেষ অবধি ভালো করে দেখো, খুব ইজিলি বুঝতে পেরে যাবে। ধরো তুমি একটা দোকান খুলেছো, তুমি কিছু জিনিস বিক্রি করছো, টাকা কামাচ্ছো, এটাকে কি বলে? এটাকেই তো আমাদের কি বলে? কারবার বলে তো। এবার আমাদের চ্যাপ্টারটার নাম কি আছে? কারবারের পরিষেবা, কারবারি পরিষেবা, তাই তো? এবার এই ব্যবসা ঠিকভাবে চালাতে গেলে অনেক সাহায্য দরকার, যেমন টাকা, সিকিউরিটি দরকার। কি হলো, আমি চিঠি পাঠাবো, বিভিন্ন ড্রাফট পাঠাবো, বিভিন্ন ট্রানজেকশন হবে, টোটাল সবকিছু নিয়েই তো আমাদের ব্যবসাটা হবে। খালি আমি একটা জায়গায় জিনিস বানাতে থাকছি তাহলে তো হবে না। তো এই টোটাল যে ব্যাপারটা হচ্ছে, যেরকম টাকা, নিরাপত্তা, চিঠি পাঠানো, এই সমস্ত কিছু, এইগুলোকে কি বলা হচ্ছে? সার্ভিসেস বা পরিষেবা বলা হচ্ছে, তাই না? তো এই জিনিসটাকে কি বলা হচ্ছে? পরিষেবা বলা হচ্ছে। তো আমাদের এই চ্যাপ্টারটা এইটা নিয়ে ডিল করছে যে কারবারের, মানে বিজনেসের কি কি সার্ভিসেস আছে। ঠিক আছে, তো এইটাই বলেছে। বলেছে কারবারের পরিষেবা হলো আইনসঙ্গত অর্থনৈতিক কাজ যা চাহিদা পূরণ ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। একটা পণ্য বা সেবার উৎপাদন এবং বন্টনের সঙ্গে জড়িত, এবং জাতীয় আয় এবং সম্পদ বৃদ্ধিতে, জাতীয় আয় মানে আমাদের দেশে ন্যাশনাল ইনকাম বাড়াতে, সম্পদ মানে অ্যাসেট বাড়াতে, এই সমস্ত কিছু করতে যা কিছু হয়ে থাকছে সেটাকে আমাদের কি কারবারের পরিষেবা বলছে। তারপর কারবারের সহায়ক পরিষেবা শিল্প ও বাণিজ্যকে সহায়তা করে, যেমন ব্যাংক অর্থ সংক্রান্ত বাধা দূর করে, বীমা, আমাদের যেরকম বীমা থাকে না, লাইফ ইন্স্যুরেন্স, ওরকম টাইপের বীমা, বিভিন্ন জিনিসের বীমা হয়ে থাকে, তো সেটা ঝুঁকি কমায়। এবং ডাক, যেটা আমাদের পোস্ট যোগাযোগ করায়, চিঠি আদান প্রদান, এই সমস্ত কিছু বোঝা যাচ্ছে। তো সেরকম ধরনেরই আছে। এবং আমাদের হলো ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি যে ব্যাংক একটা কি, ব্যাংক কি, ব্যাংক হলো এমন একটা জায়গা যেখানে তুমি তোমার টাকা রাখতে পারছো এবং প্রয়োজন হলে ধার নিতে পারো, সেই টাকার বদলে তুমি ইন্টারেস্ট পাও, এই সমস্ত কিছু হয়ে থাকে। তো এইটাকে আমাদের ব্যাংক বলছে। ব্যাংক হলো কি একটা আর্থিক প্রতিষ্ঠান, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণ দেয়, দেশীয় আন্তর্জাতিক লেনদেন করতে সাহায্য করে। চেক, ড্রাফট, হুন্ডি, হুন্ডি মানে বিল, তোমরা নিশ্চয়ই ক্লাস 11 অ্যাকাউন্টেন্সিতে বিলস অফ এক্সচেঞ্জ পড়েছো, সেই বিলস অফ এক্সচেঞ্জের যে বিল, ওইটাকে বোঝানো হচ্ছে। এবং ব্যাংক কথাটা এসেছে কি ব্যাংকো থেকে, ইতালীয় শব্দ ব্যাংকো থেকে, যার অর্থ হলো বেঞ্চ, যেখানে টাকার লেনদেন হতো। আর ব্যাংক কি বলে একটা আছে জার্মান, যার শব্দ হলো স্তূপকৃত অর্থ। ঠিক আছে, স্তূপের মতো, পাহাড়ের মতো অর্থ হয়ে আছে, সেইখান থেকেও এসেছে। ঠিক আছে, এটা তোমাদের এমসিকিউ তে কাজে লাগবে। এবং আধুনিক ব্যাংকের কাজ কি? জনসাধারণ অথবা সংস্থার অর্থ গচ্ছিত রাখা, মানে তাদের কাছে রাখা, এবং সেই থেকে কি দেওয়া? ঋণ দেওয়া। বোঝা যাচ্ছে? তো এই জিনিসগুলো আমাদের হয়ে থাকে। এবার আমাদের না বিভিন্ন ধরনের ব্যাংকের মধ্যে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি। তোমরা নিশ্চয়ই জানো ব্যাংকের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হয়, তোমাদেরও কারোর হবে হয়তো, কোনো প্যারেন্টসদের হতে পারে, তোমাদেরও হতে পারে, এবং তোমাদের পরিচিতদের মধ্যে হতে হতে পারে। তো বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, যেমন সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে, কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে, ফিক্সড ডিপোজিট, তো সেইগুলো সম্পর্কে আমরা জানবো। তো সবার প্রথমে আছে আমাদের কি সঞ্চয়ী আমানত হিসাব বা সেভিংস অ্যাকাউন্ট। এটা কি, ধরো তুমি একটা পিগি ব্যাংকের মতো ভাবছো, যে তুমি একটু একটু করে টাকা জমাচ্ছ, এবং ব্যাংক তার জন্য, তুমি ব্যাংকের কাছে যে টাকা রাখছো বলে তার জন্য তোমাকে এক্সট্রা টাকা দিচ্ছে, সেটাকে আমাদের কি বলা হয়ে থাকে? ইন্টারেস্ট বলা হয়ে থাকে। এবং এটা কারা তৈরি করে? সাধারণত সাধারণ মানুষ, কর্মচারী, পড়ুয়ারা, তোমরা যে পড়াশোনা করছো, শিক্ষার্থীরা, চাকুরিজীবীরা, এরা তৈরি করে থাকে। এবং এখানে কি এটিএম পাওয়া যায়, অনলাইনে টাকা পাঠাতে পারি, টাকা রাখলে সুদ পাওয়া যায়, এই সমস্ত কিছু। তো সেটাই বলেছে, সাধারণ মানুষ, কর্মচারী, এরা করতে পারে। নির্দিষ্ট সীমার মধ্যে টাকা জমা আর ওঠানো যায়। জমাকৃত অর্থের উপর ব্যাংকের সুদ পাওয়া যায়। এটিএম, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা থাকে। এবং কিভাবে খুলতে হয়, এটা হিসাব খোলার নিয়ম কি? ন্যূনতম টাকা 500 থেকে শুরু হয়। আধার কার্ড, প্যান কার্ড, এগুলো পরিচয়পত্র, ঠিকানা, প্রমাণপত্র, এই সমস্ত লাগে, পাসপোর্ট সাইজের ছবি লাগে, কেওয়াইসি লাগে। কেওয়াইসি কথাটার মানে হলো নো ইওর কাস্টমার। কেওয়াইসি করাতে আধার কার্ড ইত্যাদি দিয়ে, ওটিপি ইত্যাদি দিয়ে হয়ে যায়। প্রাথমিকভাবে ব্যাংকের ফর্ম পূরণ করতে হয়, কোনো নমিনি থাকে, মানে যে তোমার অবর্তমানে টাকাটাকে নিতে পারবে, এরকম ব্যাপার স্যাপার হিসাবে করা হয়ে থাকে। তারপর আমাদের কি থাকে? কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব খাত। এটা মানে কি? এটা হলো দোকানদারদের জন্য, সাধারণত যারা হলো ব্যবসা করে তাদের জন্য, যারা দিনে বারবার করে টাকা জমায় ও তোলে। ঠিক আছে, ব্যবসা এবং কোম্পানি, এদের জন্য হয়ে থাকে। দিনে অনেকবার আমরা টাকা রাখতে পারি, নিতে পারি, মানে নেওয়া দেওয়া করা যায়। এবং এতে কি হয়ে থাকে বলতো? সাধারণত ইন্টারেস্ট পাওয়া যায় না, কিন্তু ওভারড্রাফট ইত্যাদি সুবিধা পাওয়া যায়। ওভারড্রাফট মানে টাকা না থাকলেও কিছু টাকা তোলা যায়, কিছুটা লোনের মতো ভাবতে পারো, কিন্তু পুরোপুরি লোন না। ঠিক আছে, সেটা আমরা পরে আসছি। তো এটাই বলেছে, ব্যবসায়ী ও সংস্থাগুলোর জন্য উপযুক্ত, দিনে এক আধবার টাকা জমা উত্তোলন করা যায়, সুদ প্রদান করানো, ওভারড্রাফটের সুবিধা থাকে। নিয়ম কি? রেজিস্ট্রেশন থাকতে হয়, ট্রেড লাইসেন্স থাকতে হয়, প্যান কার্ড, ঠিকানার প্রমাণ থাকতে হয়, ব্যক্তির পরিচয়পত্র থাকতে হয়, 1000 থেকে 10,000-এর মধ্যে নিম্নতম ব্যালেন্স থাকতে হবে, কেওয়াইসি করা বাধ্যতামূলক। তারপর আমাদের কি আছে? রেকারিং ডিপোজিট বা পৌনঃপৌনিক আমানত হিসাব। তো তুমি প্রতি মাসে তোমার মায়ের কাছে 100 টাকা পাচ্ছ, এবং সেটাকে একটা আলাদা এক জায়গায় রেখে দিলে। এবার 1 বছর পর সেই সঙ্গে কিছু টাকা তুমি রাখলে, এবং সেখান থেকে তুমি কিছু ইন্টারেস্টও পাচ্ছ। তো এরকম ভাবে ভাবতে পারো, ব্যাংকের মধ্যে এই জিনিসটা করে। তবে তুমি মানে প্রত্যেক মাসে মাসে কিছু কিছু করে টাকা রাখছো, এবং বছর শেষে তুমি সেই অনুযায়ী
ইন্টারেস্ট পাবে এবং তোমার টোটাল টাকাটাও পাবে। ধরো 100 টাকা করে রাখলে, ধরো 1200 টাকা হলো এক বছরে, তার সাথে সাথে তুমি আরো 300 টাকা এক্সট্রা পেলে, ধরো টোটাল 1500 টাকা তুমি পেলে। ঠিক আছে, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি। এটা সাধারণত কাদের জন্য? যারা নিয়মিত অল্প অল্প করে টাকা জমায়। এর সুবিধা কি হয়ে থাকে? এর ফলে আয় বাড়ে, টাকা রাখার একটা টেন্ডেন্সি দেখা যায়, পরে বড় টাকার অঙ্ক আমরা পেতে পারি। এইটাই হলো সিম্পল ব্যাপার। তো এটাই বলছে নির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাসে নির্দিষ্ট টাকা জমা দিতে হয়। মেয়াদ শেষে সুদ সহ একত্রে অনেক টাকা পাওয়া যায় এবং আয়করের ছাড় পাওয়া যায়। তোমাদের যারা ট্যাক্সেশন আছে তারা জানো। তো একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়ে থাকে 80C থেকে 80U, এই ধরনের ডিডাকশনস থাকে, তো সেইগুলো পাওয়া যায়। এমনি মানে কিছু ছাড় পাওয়া যায়, মানে ট্যাক্স এর মধ্যে লাগে না, তার জন্য একটুখানি ছাড় পাওয়া যায়। এবার সুদের হার স্থায়ী এবং আমানতের সামান্য বা সামান্য কম হতে পারে, এগুলো থাকে। এবং হিসাব খোলার নিয়ম কি আমাদের? যে ন্যূনতম মাসিক 100 টাকা জমা থাকে, পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র নেওয়া হয়ে থাকে, সময়সীমা নির্ধারণ থাকে 6 মাস থেকে 10 বছর অবধি, এইসব ধরনের আমাদের হয়ে থাকে। এবং হিসাব ধারক অগ্রিম জমাও করতে পারবে। তারপর আমাদের আছে কি ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত হিসাব। এটা কি? তুমি একবারে অনেক টাকা জমাও এবং ধরো সেই টাকাটা রেখে দিও, ধরো 1000 টাকা, আমি ছোট উদাহরণ দিয়ে বলছি। 1 বছর বা 5 বছর পর সেটা তুমি রেখে দিলে, মানে 1 বছর বা 5 বছরের জন্য, তারপর সেখান থেকে তুমি বেশি ইন্টারেস্ট পেলে, মানে অনেক দিন রাখলে, তারপরে এক্সট্রা ব্যাংক তোমাকে বেশি টাকা দিল। ঠিক আছে, এটাকে বলা হয়। এটাতে কি হয়? বেশি সুদ থাকে। এবং যদি তুমি আগে কিছু তুলে নাও, মানে ম্যাচুরিটির আগে, ম্যাচুরিটি মানে যখন তুমি শেষে গিয়ে টাকাটা পাচ্ছ তার আগে তুমি কিছু তুলে নাও, তাহলে ব্যাংক কি করে? একটুখানি টাকা কেটে নেয়। ঠিক আছে? তো এটাই বলেছে, এককালীন অর্থ নির্দিষ্ট মেয়াদের জন্য জমা রাখা হয়, উচ্চ হারে সুদ প্রদান করা হয়, সময়ের আগে তুললে সুদ কাটছাট হতে পারে পেনাল্টির মতো। আয়কর ছাড় পাওয়ার জন্য বিশেষ কিছু স্কিম থাকে এটার মধ্যে। এবং নিয়ম কি আছে? ন্যূনতম জমার পরিমাণ 1000 টাকা বা তার থেকে বেশি, 7 দিন থেকে 10 বছর পর্যন্ত তুমি এরকমের মধ্যে ফিক্সড ডিপোজিট বানাতে পারো, মানে 7 দিনেরও ফিক্সড ডিপোজিট হয়। ঠিক আছে? আর প্যান, আধার কার্ড, ঠিকানা এসব লাগে, কেওয়াইসি লাগে। অটো রিনিউয়াল বা ম্যাচুরিটির সময় টাকা ট্রান্সফার করার অপশন থাকে, তুমি এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারো, বা ওইটাকে আবার এফডি করে দিতে পারো। এই সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। এবার আমরা দেখে নিই সেভিংস ব্যাংক এবং কারেন্ট ডিপোজিটের মধ্যে পার্থক্য কি। মানে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট মানে সঞ্চয়ী হিসাব এবং চলতি হিসাবের মধ্যে পার্থক্য কি। এটা খুবই সিম্পল একটা পার্থক্য। এটা কারা করে থাকে? সাধারণ সাধারণ মানুষ করে থাকে। আর এটা কাদের জন্য থাকে? ব্যবসায়ীদের জন্য। আর এটার উদ্দেশ্য কি থাকে? ব্যক্তিগত সঞ্চয় থাকে, এটা ব্যবসায়িক লেনদেনের জন্য। মানে এটা মানে কি বলছি, এটা প্রথমেরটা হলো এফবি, তারপরেরটা হলো সিডি মানে কারেন্টটা। এই ক্ষেত্রে আমার 3 থেকে 6% থাকে, আর এইদিকে কি কোনো সুদ থাকে না। এখানে লেনদেনের সীমা সীমিত থাকে, এখানে অসীম ঘন ঘন লেনদেন করতে পারি। 500 থেকে 1000-এর মতো ব্যালেন্স থাকে এবং 1000 থেকে 10,000-এর মধ্যে ব্যালেন্স থাকে। এখানে ওভারড্রাফটের অ্যাভেলেবিলিটি থাকে না, আর এক্ষেত্রে ওভারড্রাফট করতে পারি। এবং উদাহরণ বেতন সঞ্চয় করা এই সমস্ত কিছুর জন্য হয়ে থাকে, এবং দোকান বা কোম্পানি চালানোর জন্য। এটিএম এবং ডেবিট কার্ড প্রায় সব ব্যাংকেই থাকে, এক্ষেত্রে লিমিটেড থাকে এবং ব্যাংক চার্জ কম, এবং এক্ষেত্রে কি থাকে? ব্যাংক চার্জ তুলনামূলকভাবে বেশি থাকে। বোঝা গেল? মানে ব্যাংক মানে আমাদের কি, টাকাটাকে নিরাপদে রাখে এবং টাকা জমানোর জন্য সঞ্চয়ী হিসাব থাকে আর বিভিন্ন ধরনের হিসাব থাকে, সেগুলো দিয়ে আমরা টাকা জমাতে পারি। ওকে, এবার আমরা কিছু কিছু টার্মস দেখে নেবো, যে জিনিসগুলো আমাদের জানতে হবে ব্যাংকের ব্যাপারে জানতে গেলে। এই টার্মস গুলো জানতে হবে, সেগুলো বুঝে নিতে। সবার প্রথমে আছে কি ব্যাংক ড্রাফট। ব্যাংক ড্রাফট কি? ধরো তোমার বাবা দূরের একটা শহরে কারোর কাছে টাকা পাঠাতে চায়, তিনি ব্যাংকে বললেন যে এই টাকাটা ওনাকে দাও। ঠিক আছে, তিনি ব্যাংকে বললেন, মানে ব্যাংকে বললেন যে এই টাকাটা ওনাকে দিয়ে দাও, তখন ব্যাংক ড্রাফট তৈরি করে। ঠিক আছে, তখন ব্যাংক কি করে? ড্রাফট তৈরি করে, যেটা একবারে নিরাপদ। ব্যাংক নিজেই কথা দেয় আমি টাকা দিয়ে দেবো, এইটাই। মানে মোট কথা একটা নিশ্চিত টাকা পাওয়ার জন্য, মানে টাকা দেওয়ার জন্য একটা পত্র, এবং যে পাচ্ছে সে ছাড়া কেউ তুলতে পারে না। তো এটাই বলছে ব্যাংক ড্রাফট হলো একটা নিরাপদ অর্থ প্রেরণের মাধ্যম, যা ব্যাংক নিজেই ক্রেতার পক্ষ থেকে অর্থ প্রদান করার জন্য নিশ্চয়তা দেয়। এবং এটি কি কি থাকে? প্রাপকের নাম থাকে, যে প্রেরক তার অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেওয়া হয়, মানে যে দিচ্ছে তার কাছ থেকে কেটে নেওয়া হয়, এবং যে যার জন্য দেওয়া হয় সেই পেয়ে যায়। এবং এর মধ্যে কি ঝুঁকি কম থাকে, এবং দূরবর্তী জায়গায় অর্থ পাঠাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটাকেই বলা হয়ে থাকে কি ব্যাংক ড্রাফট। এটা তোমরা অনেক রেগুলার জীবনেও শুনেছো ব্যাংক ড্রাফটের কথা। তারপর কি আছে? পে অর্ডার। পে অর্ডার কি? ধরো তোমার মা একই শহরে কাউকে টাকা পাঠাতে চায়, তখন ব্যাংক থেকে একটা কাগজ দেয়, যেটা নিয়ে গিয়ে তুমি প্রাপককে টাকা, মানে প্রাপক টাকা নিতে পারে। ব্যাংক থেকে একটা কাগজ দেয়, সেটা নিয়ে গিয়ে প্রাপক টাকা নিতে পারে। লোকাল পেমেন্ট, টাকা আগে ব্যাংকে জমা দিতে, এই সমস্ত কিছু হয়ে থাকে। মানে ধরো পে অর্ডার যেটা আমি বললাম ওইটা এখানে, তো এইটাই এখানে বলেছে পে অর্ডার হলো এমন একটা ব্যাংক দলিল যা একই শহরে নির্ধারিত ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হয়। শুধুমাত্র লোকাল পেমেন্টের জন্য লাগে। অর্থ আগেই জমা দিয়ে দিতে হয় এবং অনাদায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং নির্দিষ্ট প্রাপকের নামে কি করে দেয়? ইস্যু করে দেওয়া হয়। মানে যে এখানে হলো আমাদের দিচ্ছে তার জন্য আমাদের দিতে পারি, এবং একই শহরের মধ্যে পাঠাতে গেলে এটা হলো পে অর্ডার ব্যবহার করা হয়। তারপর আমাদের কি আছে? আরটিজিএস। আরটিজিএস কি? বড় অঙ্কের টাকা খুব দ্রুত পৌঁছে দেওয়ার জন্য। তো অনেক বেশি টাকা হয়, ধরো 2 লাখ টাকা বা তার থেকে বেশি হলে, তখন একমাত্র আরটিজিএসই ব্যবহার করা হয়। ঠিক আছে, বড় অঙ্কের টাকা এবং সঙ্গে সঙ্গে চলে যায়। এটাই বলছে আরটিজিএস হলো কি?
আর ফুল ফর্মটা মনে রাখবে, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। একটা ব্যবস্থা যার মধ্যে 2 লাখ বা তার থেকে বেশি অঙ্কের অর্থ তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দেওয়া হয়। এবং এখানে কি কি ফিচার আছে, রিয়েল টাইমে লেনদেন সম্পূর্ণ, মানে সঙ্গে সঙ্গে প্রতিটি লেনদেন আলাদাভাবে নিষ্পন্ন হয়, মানে একদম আলাদা আলাদা করে প্রত্যেকটা লেনদেন পৌঁছে যায় এবং নিরাপদ এবং দ্রুত অর্থের জন্য ব্যবহৃত হয় এবং ব্যবসায়িক বড় লেনদেনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তারপর আমাদের কি আছে, এনইএফটি, মানে এগুলো কি একটা ধরন, এগুলো জাস্ট আমাদের ছোট্ট করে জেনে নিতে হবে। এটার মানে হলো ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটা কি একটা টাকার বাস, মানে টাকা এক এক করে করে না গিয়ে ব্যাচে ব্যাচে যায়। ঠিক আছে, ধরো মানে 24 ঘন্টায় চলে এবং ছোট ছোট অঙ্কের টাকার জন্য ভালো। এটাই বলেছে নিফট হলো এক ধরনের ইলেকট্রনিক অর্থ স্থানান্তর পদ্ধতি যা ব্যাচ ভিত্তিক লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর করে। ব্যাচ সিস্টেমে কাজ করে, সপ্তাহে সব দিন কাজ করে, ছোট থেকে মাঝারি অঙ্কের লেনদেন উপযুক্ত এবং অনলাইন অফলাইন দুভাবেই করা হয়ে থাকে। তোমাদের মধ্যে একটু কনফিউশন হবে, তো ব্যাচে পাঠানোটা মানে কি? ব্যাচে পাঠানোটা মানে ধরো তুমি সকাল 10 নাগাদ ধরো তোমার বন্ধুকে টাকা পাঠালে এনএফটির মাধ্যমে, ঠিক আছে? তাহলে ওই টাকা ধরো গেল 10:30 বা 11টা নাগাদ গেল। 11টা নাগাদ গেল মানে 11টার ব্যাচে গেল, মানে একসাথে অনেকগুলো লেনদেন হলো, মানে এরকম ব্যাংকের মধ্যে অনেকেই আছে যারা একসাথে সেরকম বিভিন্ন তাদের স্লটে টাকা পাঠাবে। তো একটা নির্দিষ্ট ব্যাচে হলো করা হলো তোমার টাকাটা, তারপর পাঠানো হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমাদের এনএফটি হয়ে থাকে। এবার আর সকাল 8টা থেকে রাত 7টা 8টা অবধি এইভাবে চলে এবং 8 ঘন্টার অন্তর অন্তর করে কি ব্যাচ তৈরি হয়, সেই ব্যাচ অনুযায়ী টাকা পাঠানো হয়ে যায়। আর আরটিজিএস এ আমাদের কি হয়ে থাকে, একদম ইনস্ট্যান্ট টাকা পাঠিয়ে দেওয়া হয়ে যায়। বোঝা যাচ্ছে? তো তাহলে এই ব্যাপারগুলোকে আমাদের জাস্ট বুঝতে হবে, এবং তোমাদের বই আছে এবং বইয়ের মধ্যে তোমরা একটুখানি রিডিং দিয়ে নেবে, দেখবে খুব ইজিলি বুঝতে পেরে যাবে এই ব্যাপারগুলো। ঠিক আছে, এগুলো তুমি শর্ট করে একদম বলছি। এবার আমাদের কি আছে, ওভারড্রাফট। ওভারড্রাফট মানে কি, ধরো তোমার পিগি ব্যাংকে টাকা নেই, তুমি একটা জায়গায় টাকা জমা ছিলে, টাকা নেই, তবু তুমি কিছু কিনতে চাও, তখন ব্যাংক বলে ঠিক আছে একটু ধার নিয়ে নাও, পরে ফেরত দিয়ে দিও। এটাকেই বলা হচ্ছে ওভারড্রাফট। মানে টাকা না থাকলেও কিছু তুলতে পারবে, ঠিক আছে, এবং পরে টাকা ফেরত দিতে হবে, তখন কি সুদ দিয়ে, মানে এক্সট্রা টাকা দিয়ে ফেরত দিতে হবে, এই লোনের মতনই কিছুটা। ওভারড্রাফট হলো একটি ব্যাংক ঋণের সুবিধা, যাতে অ্যাকাউন্টে টাকা না থাকলেও নির্দিষ্ট সীমা অবধি উত্তোলন করা যায়। ধরো তোমার অ্যাকাউন্টে 0 টাকা আছে, তোমার ব্যাংক বলে দিয়েছে তুমি 10,000 অবধি তুলতে পারবে, মানে 10,000 অবধি এক্সট্রা তুলতে পারবে টাকা না থাকলেও। ঠিক আছে, এবং সেই অনুযায়ী তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। ধরো 10,000 তুললে, তুমি ধরো পরে 15,000 রিটার্ন দিলে, একটা উদাহরণ দিয়ে বললাম। নির্ধারিত সীমা পর্যন্ত টাকা তোলা যায়, অনুমোদিত অ্যাকাউন্টধারীর জন্য হয়ে থাকে, এবং তোলা অর্থের উপর সুদ দিতে হয়। তারপর আমাদের কি আছে, ক্যাশ ক্রেডিট। একটা ব্যবসায়ী তার দোকানের জন্য ব্যাংক থেকে টাকা ধার নেয়, ঠিক আছে, এবং সে কিছু আহ, জিনিস জমা রেখে টাকাটা নিচ্ছে। এটাকেই আমাদের কি বলা যায়, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট হলো এমন একটা ঋণ সুবিধা যেখানে জামানতের বিনিময়, মানে কোনো সিকিউরিটি, মানে কোনো এটা একটা গচ্ছিত রেখে, ধরো তুমি একটা টাকা নিলে, তুমি বললে যে এই নেই, এই গ্যাজেটটা বা এই ইলেকট্রনিক ডিভাইসটা তোর কাছে রাখলাম কোনো একটা ফ্রেন্ডকে, আমি না যদি টাকা না দিই এটা নিয়ে নিস, তো ওরকম টাইপের কোনো একটা জামানত রেখে আমাদের নিতে হয়। ব্যবসার কাজকর্মের জন্য ব্যবহৃত হয় এবং নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেয় ব্যাংক, এবং নির্দিষ্ট জামানত বা মালপত্রের উপর ভিত্তি করে টাকা ধার দেওয়া হয়। ওকে, তারপর কি বলছে, যে এখানে সুদও দিতে হয়, এই সমস্ত কিছু। তারপর আছে কি, ই ব্যাংকিং। ধরো তুমি তোমার ফোন বা কম্পিউটার থেকে টাকা পাঠাতে পারো, এটা তো তোমরা সকলেই জানো, ব্যালেন্স দেখতে পারো, বিল দিতে পারো, কোনো লাইনে দাঁড়াতে হয় না। এইগুলোকেই কি বলা হয়ে থাকে, ই ব্যাংকিং বলা হয়ে থাকে। 24 আওয়ার্স খোলা থাকে, অনলাইনে সব কাজ হয়ে থাকে। ই ব্যাংকিং হলো একটা ডিজিটাল ব্যাংকিং সেবা যার মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ব্যাংকিং এর কাজ করতে পারে। 24/7 খোলা থাকে, ব্যালেন্স চেক, অর্থ স্থানান্তর, বিল পেমেন্ট, মোবাইল অ্যাপে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, একটা আমরা ক্যাশ ক্রেডিট এবং ওভারড্রাফটের মধ্যে পার্থক্য দেখে নিই। ক্যাশ ক্রেডিট কে নেয়, ব্যবসায়ীরা। ওভারড্রাফটও কে নেয়, ব্যবসায়ীও নিতে পারে বা নর্মাল ব্যক্তিও নিতে পারে। এতে কি জামানত লাগে? ক্যাশ ক্রেডিটে জামানত লাগে, কিন্তু ওভারড্রাফটে জামানত প্রয়োজন হয় না। এবং এইখানের জন্য আলাদা করে লোনের অ্যাকাউন্ট খুলতে হয়, এবং ওভারড্রাফটের ক্ষেত্রে নর্মাল যে কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেতে হয়ে যায়। সুদ কিভাবে হয়ে থাকে, ব্যবহৃত টাকার উপর হয়ে থাকে, আর এখানে কি হয়ে থাকে, যে টাকাটা তোলা হচ্ছে তার উপর। ঠিক আছে, এবং সাধারণত 1 বছর পর্যন্ত এটা অস্থায়ী বা স্বল্প মেয়াদী হয়ে থাকে। ঠিক আছে, তারপর আমাদের কি আছে, যে বিয়ারার চেক এবং অর্ডার চেক। তো সবার আগে বুঝতে হবে যে চেক কি। চেক তোমরা সকলেই জানো কম বেশি। তেমনি কি, চেক হলো একটা কি, টাকা দেওয়ার একটা আদেশের মতো ভাবতে পারো। একটা কাগজের মধ্যে আদেশ দেওয়া আছে যে তুমি ব্যাংকে বললে যে একে তুমি টাকাটা দিয়ে দাও, বা তুমি নিজে ওই চেকের দ্বারা টাকা তুলতে পারো। ওকে, এবার আমাদের কি জানতে হবে, যে বিয়ারার চেক কি আর অর্ডার চেক কি। চেক মানে তো বোঝা গেল যে একটা ডকুমেন্টের মতো, একটা আদেশের মতো আমরা ভাবতে পারি, যার মধ্যে কি আমরা নিজেও টাকা তুলতে পারি, এবং কাউকে কি টাকা তোলার জন্য ব্যাংকে আদেশ দিতে পারি, এবং সে টাকাটা পেয়ে যাবে, আমাদের কাছ থেকে টাকাটা যাবে। তাই তো, এই জিনিসটাই তো আমাদের সাধারণত হয়ে থাকে, তাই না? তো এবার আমাদের জানতে হবে বাহক চেক বা বিয়ারের চেক কি। এটাকে সিম্পল ভাবে বুঝতে পারো, যেই চেকটা হাতে পাবে সেই ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারবে। খুবই সিম্পল ব্যাপার, মানে একটা চেক আছে, সেই চেকটা যেই হাতে পাবে সেই তুলতে পারবে। ধরো একটা উদাহরণে বলছি, ধরো লেখা আছে পে, মানে চেকের মধ্যে লেখা আছে পে, মানে পে করো কাকে,
ধরো মিস্টার এক্স কে করো অথবা বিয়ারার কে করো, মানে কি মিস্টার এক্স অথবা যেই চেকটা নিয়ে আসবে সে। তাহলে এতে কি প্রবলেম হতে পারে? যদি চুরি হয়ে যায়, যদি চুরি হয়ে যায় যেই পাবে সেই কি টাকাটা নিয়ে নেবে। ওকে, তারপরটা হলো কি অর্ডার চেক। অর্ডার চেকটা কি চেকের উপর কারোর নাম লেখা থাকে, শুধু সেই টাকা তুলতে পারবে। ঠিক আছে, লেখা আছে পে রাহুল অর অর্ডার, মানে রাহুলকে দাও অথবা যার নাম লেখা আছে তাকে দেবে। এটা হলো বেশি সিকিউর। এই জিনিসটাই আমাদের আছে কি বিয়ারার চেক এবং অর্ডার চেক। তো এইটাই বলেছে এমন একটা চেক যা কেউ উপস্থাপন করে অর্থ তুলতে পারে, যার হাতে চেক থাকবে সেই টাকা তুলতে পারবে। আর অর্ডার চেক কি এমন একটা চেক যা নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশে অর্থ প্রদানের জন্য ইস্যু করা হয় এবং প্রাপকের নাম উল্লেখ করা থাকে। এটারই আমাদের কি পার্থক্য বলেছে। দেখতেই পাচ্ছ কে টাকা পাবে, যার হাতে চেক থাকবে। এবং এক্ষেত্রে কে টাকা পাবে, যার নাম লেখা থাকবে। অর্ডার চেকের কথা বলছি। পরিচয় দেখাতে হবে প্রথমটাতে না, আর হলো দ্বিতীয়টাতের মধ্যে কি দেখাতে হয়। তারপরে কি এতে নিরাপত্তা কম, চুরি হলে কেউ টাকা, যে কেউ টাকা তুলতে পারে। এটাতে নিরাপত্তা আমাদের বেশি। এবং এখানে হলো আমাদের কি উদাহরণ হতে পারে যে হলো পে রাহুল আর বিয়ারার, আর এখানে কি আছে পে রাহুল অর অর্ডার। ঠিক আছে, এবং ব্যাংকের দায়িত্ব কম থাকে, এবং এই ক্ষেত্রে ব্যাংকের দায়িত্ব বেশি থাকে। তো সিম্পল ভাবে যে পায় সে পায়, মানে যার কাছে চেক থাকে সেই পেয়ে যাবে বিয়ারের ক্ষেত্রে। আর অর্ডারের ক্ষেত্রে কি শুধু যার নাম লেখা আছে। বোঝা যাচ্ছে? তো এই জিনিসগুলোই আমাদের কি চেকের মধ্যে পড়ে। এখানে কিন্তু আমাদের না কিছু কিছু জিনিস জানতে হচ্ছে যে এইটা কি বলে ওইটাকে কি বলে, এইগুলোই আমাদের জানতে হচ্ছে। মানে যেইভাবে বিজনেস, মানে যেই জিনিসগুলো বিজনেসকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তারপর আমাদের আছে কি বাণিজ্যিক ব্যাংক, মানে কমার্শিয়াল ব্যাংক, যে এখানে লোন টোন নেয় সবকিছু হয়ে থাকে। তার মুখ্য এবং গৌণ কার্যাবলী কি? মুখ্য কার্যাবলী কি? টাকা রাখা। তুমি যদি তোমার জমা কিছু টাকাগুলো ব্যাংকের মধ্যে রাখো, সেটা সঞ্চয় হতে পারে, চলতিতে থাকতে পারে, ফিক্সডে থাকতে পারে। টাকা ধার দেওয়া হয় লোন ইত্যাদির জন্য। তোমার ধরো স্কুলের প্রজেক্টের জন্য কিছু টাকা চাই, তুমি ব্যাংক থেকে সেটা ধার করলে। বড়রা ব্যবসা করার জন্য, বাড়ি বানানোর জন্য ধার নেয়। তারপর হলো হুন্ডি ভাঙানো। হুন্ডি ভাঙানো মানে এমন একটা কাগজ যাতে কি থাকে, যে বলা আছে যে আমি টাকা দেবো, যে বিলস অফ এক্সচেঞ্জ অ্যাকাউন্টেন্সিতে পড়ছে, সেটার ক্ষেত্রে আমরা ব্যাংকে করে থাকি। তারপর থাকে কি ব্যাংক আমানত থেকে টাকা ধার দিয়ে অর্থনীতির নতুন জগৎ তৈরি করে দেয়। তাই না? অর্থনীতিতে সৃষ্টি করে, আমানত থেকে টাকা ধার দিয়ে অর্থনীতির সম্পদ বৃদ্ধি করে। টাকা অনেক ক্ষেত্রে ব্যাংক বড় বড় বিজনেসকে টাকা ধার দেয়। ঠিক আছে, গভর্নমেন্টের ক্ষেত্রেও হয়ে থাকে। আর যেটার মধ্যে গৌণ কাজ, তার মধ্যে দুটো আছে। একটা প্রতিনিধির কাজ, টাকা পাঠানো, বিল, ট্যাক্স, ইলেকট্রিসিটি বিল জমা দেওয়া, বিদেশ থেকে জিনিস আনা, শেয়ার কেনা বেচা, ট্যাক্স নেওয়া, লকারে গয়না রাখা, এই সমস্ত কিছু এর মধ্যে পড়ে। আর অন্যান্য কার্যের মধ্যে কি ট্রাভেলার্স চেক, এটিএম, ডেবিট কার্ড, বিদেশে টাকা বদলানো, তারপর ইনভেস্টমেন্টের জন্য বলে এইখানে রাখা ইত্যাদি, বিভিন্ন ফিস পেমেন্ট করা, কৃষকদের সাহায্য করা, ইন্টারনেট ব্যাংকিং, এই সমস্ত কিছু আমাদের পড়ে। ঠিক আছে, এই জিনিসগুলো ব্যাংকের কাজের মধ্যে পড়ে। এবার আমরা কি জানবো যে বীমা। বীমা বা ইন্স্যুরেন্স কি? ধরো, মানে বীমা তো তোমরা কম বেশি জানো। ধরো একটা উদাহরণে বলছি, ধরো তুমি একটা ক্রিকেট ব্যাট কিনলে, কিন্তু সেটা ভেঙে গেল। এবার বীমা মানে কি? তুমি আগে থেকেই কিছু টাকা দিয়ে রাখো, যাতে ভাঙলে বা হারালে তোমাকে ক্ষতিপূরণ দেওয়া হয়। এটা হলো খুবই সিম্পল একটা জিনিস। ঠিক আছে, তো এই জিনিসটাই আমাদের কি বলা হয় থাকে, বীমা বলা হয় থাকে। ওকে, তো এইটাই বলেছে বীমা হলো কি এক ধরনের চুক্তি, যেখানে বীমাকারী একটি নির্দিষ্ট বীমা বা মাসুলের বিনিময়ে বীমা গ্রহীতাকে, মানে যে বীমা নিয়েছে, তার নির্ধারিত সময় বা দুর্ঘটনার সময় ক্ষতিপূরণ দিয়ে থাকে। তো বিভিন্ন ধরনের বীমা হয়ে থাকে। আর এখানে কিছু কিছু জিনিস জেনে নেওয়া দরকার। বীমাকারী, ঠিক আছে, যে ঝুঁকি গ্রহণকারী সংস্থা বা ব্যক্তি। বীমা গ্রহীতা, যিনি বীমার সুরক্ষা নিচ্ছে, মানে বীমাকারী মানে কি, যে বীমা দিচ্ছে, এবং বীমা গ্রহীতা মানে কি, যে বীমা নিচ্ছে। ওকে, তারপর বীমা মাসুল, এটাকে প্রিমিয়াম বলা হয়ে থাকে। কিছু কিছু টাকা দিতে থাকতে হয়, তাহলে ক্ষতিপূরণের টাইমে হেল্প করবে। এবং বীমাপত্র, বীমাপত্র কি পলিসি, যে পলিসি অধীনে আমাদের কি লিখে দেওয়া থাকে, এই হলে এই সমস্ত জিনিসপত্র হলে আমাদের হবে। ঠিক আছে, তারপর কি বলছে, বীমার গুরুত্ব কি? মূলধন সরবরাহ করে, সামাজিক নিরাপত্তা দেয়, এবং অনেক সময় ট্যাক্সের সুবিধা পাওয়া যায়, ক্ষতি গ্রহণ করা হয়ে থাকে, ঝুঁকি হ্রাস হয়। ঠিক আছে, এবং বীমার মূলনীতিদের মধ্যে কি পড়ছে এইগুলো? এগুলোর মধ্যে পড়ছে বীমার সম্পত্তি, আর্থিক স্বার্থ থাকা, ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ হয়ে থাকে, লাভ নয়, সরাসরি ক্ষতির কারণ অনুসন্ধান করা, তথ্য গোপন না করে উভয়ের বিশ্বাস বজায় রাখা। ঠিক আছে, এবং বীমাকারী নিজের বীমার ঝুঁকি হস্তান্তর করতে পারে। মানে খুব সিম্পল ভাবে বলে এই পয়েন্টস গুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সিম্পল ভাবে বললে যার উপর বীমা করছো তার সঙ্গে তোমার আর্থিক সম্পর্ক থাকতে হবে। যতটুকু ক্ষতি ততটুকুই টাকা ফেরত হয়, লাভ নয়। ঠিক আছে, সত্যি কথা বলতে হবে, মিথ্যে বললে হবে না। একাধিক বীমা থাকলে সবাই মিলে ভাগ করে ক্ষতিপূরণ দেবে। ঝুঁকির পর টাকা দিলে কোম্পানি সেই জিনিসপত্রের মালিক হয়ে যায়। এই সমস্ত জিনিসপত্রই বোঝেছে, এটা হলো তোমরা একটু দেখে নিও। তারপর কি আছে, জীবন বীমা। জীবন বীমা মানে কি, ধরো কেউ ধরো একটা কারোর নিজের সন্তান বা সন্ততির জন্য একটা প্ল্যান নিল, তার তিনি গত হওয়ার পর সে তার সন্তান বা সন্ততিকে টাকা পেতে পারবেন। তো এটাকেই জীবন বীমা বলা হয়ে থাকছে। তো এটাই বলছে যেমন একটা চুক্তি, যেখানে একটা ব্যক্তি নির্দিষ্ট মাসুল প্রদান করে তার নির্দিষ্ট সময় অন্তে, এবং তার উত্তরাধিকার নির্দিষ্ট পরিমাণ অর্থ পায়। আর এতে বৈশিষ্ট্য কি?
মানুষ বেঁচে থাকলে মেয়াদপূর্তিতে টাকা পাবে, মানে ম্যাচুরিটিতে টাকা পেয়ে যাবে। এবং কেউ গত হলে পরিবারের কেউ টাকা পাবে। দীর্ঘমেয়াদী চুক্তি হয়ে থাকে। এবার একটা নিশ্চিত চুক্তি। এতে ক্ষতির পরিমাণ না দেখে নির্দিষ্ট টাকা দেওয়া হয়ে থাকে। ওকে? এখানে দেখতে পাচ্ছ ভারতে ১৯৫৬ সালে জীবন বীমা রাষ্ট্রায়ত্ত হয় এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে। এবং আমাদের জীবন বীমার মধ্যে বৈশিষ্ট্য কি থাকে? ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, নিশ্চয়তা পাওয়া যায় এবং হলো দীর্ঘমেয়াদী প্রকৃতির থাকে, যেগুলো বললাম এই জিনিসগুলো আমাদের থাকে। আর মূল উপাদান কি থাকতে হবে? আমাদের এখানে একটা বৈধ চুক্তি থাকতে হবে। বীমার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ব্যক্তির সঙ্গে আর্থিক পরিবারের সম্পর্ক থাকতে হবে। এটা ক্ষতিপূরণের চুক্তি না, এটা অনিশ্চিত আর্থিক সুরক্ষা দেয়, যেগুলো আমি তোমাদের আগে বলে আসলাম। ঠিক আছে? যেগুলো বললাম না, যেটা দীর্ঘমেয়াদী চুক্তি, এটা নিশ্চয়তার চুক্তি, এই সমস্ত কিছু এইগুলো আমাদের আছে। এবার জীবন বীমা গ্রহণের কি কি ধাপ আছে? বীমা কোম্পানির সাথে যোগাযোগ করতে হয়, ফর্ম পূরণ করতে হয়, স্বাস্থ্য পরীক্ষা করতে হয়, বয়সের প্রমাণ দিতে হয়, প্রিমিয়ামের টাকা দিতে হয় এবং বীমাপত্র পাওয়া যায়। আর এর সুবিধাগুলো আমাদের কি কি থাকে? পরিবারের হলো নিরাপত্তা থাকে, সঞ্চয়ের অভ্যাস তৈরি হয়, ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, ঋণের সুবিধা থাকে, সময় মতো প্রিমিয়াম না দিলেও একটু সময় পাওয়া যায় এবং দেশের অর্থনীতিতেও এটা সাহায্য করে। আর বিভিন্ন ধরনের জীবন বীমা হয়ে থাকে। দেখতে পাচ্ছ প্রথমেরটা হচ্ছে হলো এন্ডোর্সমেন্ট পলিসি, বেঁচে থাকলে টাকা আর না থাকলে পরিবারের জন্য। বার্ষিক পলিসি, প্রত্যেক বছরের নির্দিষ্ট অঙ্কে টাকা পাওয়া যায়। সারা জীবন পলিসি, মৃত্যুর পর টাকা পাওয়া যায়। শিশু পলিসি, সারা জীবন পলিসি, গত হওয়ার পর টাকা পাওয়া যায়। শিশু পলিসি একটা থাকে, যেটা আমাদের কি ভবিষ্যতে ছেলে মেয়ের পড়াশোনার জন্য। তারপর যৌথ জীবন পলিসি থাকে, দুজন মানুষের জন্য একজন গত হলে অন্যজন টাকা পায়। ঠিক আছে? তো এইগুলো আমাদের জীবন বীমার মধ্যে থাকে। তারপর আমাদের কি আছে? সামাজিক বীমা। এটা কি? ধরো সরকার এমন কিছু সুবিধা দেয় যাতে মানুষ বড় বিপদে পড়লেও কিছু টাকা বা সাহায্য পায়। যেমন অসুস্থ হলে, বার্ধক্য হলে, হয় না? বার্ধক্যর জন্য টাকা পাওয়া যায়, দুর্ঘটনায় আহত হলে, এগুলোকেই কি বলা হয়ে থাকে? সামাজিক বীমা বলা হয়ে থাকে। এর মধ্যে কি স্বাস্থ্য বীমা আছে, হসপিটালে গেলে টাকা পাওয়া যায়, তাই না? মেডিক্লেম টাইপের, হেলথ ইন্স্যুরেন্স ওইরকম। কর্মচারীর বীমা থাকে, যেখানে কাজ করে সেই অনুযায়ী ইএসআই থাকে, এমপ্লয়িজ এর জন্য থাকে। তারপর হলো দুর্ঘটনা হলে ক্ষতিপূরণ, এইগুলো বলছে। রাষ্ট্র যখন সমাজ কল্যাণমূলক উদ্দেশ্যে বিভিন্ন ঝুঁকির জন্য স্বাস্থ্য, বার্ধক্য, দুর্ঘটনা এর জন্য দায়িত্ব গ্রহণ করে, তখন তাকে কি বলা হয়ে থাকে? সামাজিক বীমা বলা হয়ে থাকে। এবং এর উদাহরণ কি? স্বাস্থ্য বীমা, কর্মচারীর রাজ্য বীমা, শ্রমিক ক্ষতিপূরণ বীমা, চিকিৎসা বীমা ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে বৈশিষ্ট্য কি? সরকার কিছু টাকা দেয় সাধারণ মানুষের ভালোর জন্য, গরিব এবং মাঝারি পরিবারদের জন্য এটা হয়ে থাকে, নিম্ন এবং মধ্যবিত্তের জন্য। জনকল্যাণ কেন্দ্র, রাজ্য সরকার উদ্যোগ নেয় এবং সরকার কিছু টাকা দেয়, তোমারও কিছু টাকা পড়ে, টোটালে হয়। আর স্বাস্থ্য বীমা কি? যখন ধরো কেউ অসুস্থ হয়, তখন দুর্ঘটনায় পড়ে, তখন ডাক্তার দেখাতে যায়, হসপিটালে ভর্তি হতে পারে, তখন অনেক টাকা লাগে। তাহলে এই টাকা যাতে দিতে না হয় তার আগে থেকেই কি টাকা জমা রাখা হয় এবং বীমা করা হয়। এটা কি? স্বাস্থ্য বীমা বলে। বলছে রোগ বা দুর্ঘটনার ফলে আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতে যে বীমা করা হয় তাকে স্বাস্থ্য বীমা বলে। তো এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1942 ইএসআই স্কিম অনুযায়ী ইএসআই কর্পোরেশন দ্বারা পাওয়া যায়। বৈশিষ্ট্য কি? পরিবার এবং তাদের মানে যে পরিবার আছে কর্মচারীদের, তাদের জন্য হয়ে থাকে এবং কর্মচারীর জন্য হয়ে থাকে। বাধ্যতামূলক থাকে, করতে হয়। মালিক এবং সরকার কর্মচারীরা সবাই টাকা দেয়, অসুস্থ হলে টাকা সাহায্য হিসেবে পাওয়া যায়। মানে উদ্দেশ্য কি থাকে? পরিবারকে সুরক্ষিত রাখা, শ্রমিকদের চিকিৎসার সুবিধা হওয়া, যাদের প্রয়োজন আছে, অসুস্থ হলেও কাজের ক্ষতি না হয়, স্বল্প আয়ের শ্রমিকদের জন্য এইগুলো থাকে। তারপর আমাদের আছে কি? অগ্নি বীমা। অগ্নি বীমা কি? এগুলো খুবই সিম্পল জিনিস, জাস্ট এগুলো যেভাবে বলছি এই পয়েন্টস গুলো মনে থাকতে, এবং তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এগুলো জানলেই আমাদের হবে। ধরো দোকানে আগুন লেগে গেছে, সব জিনিস পুড়ে গেছে, তখন আগে যদি তুমি কিছু টাকা জমা দিয়ে রাখো সেম ভাবে, তখন বীমা কোম্পানি কি থাকে? সেই ক্ষতি তোমাকে দিয়ে থাকে, তো সেটাকে ফায়ার ইন্স্যুরেন্স বলা হয়ে থাকছে। ঠিক আছে? এইটাও সেম ভাবেই হবে, ক্ষতিপূরণের চুক্তি কথা বলতে হয়। একাধিক কোম্পানি থাকলে সবার অনুপাতে টাকা দেয়, সাধারণত 1 বছর হয়ে থাকে। আগুনের জন্য হতে পারে, বজ্রপাতের জন্য হতে পারে, বিস্ফোরণের জন্য হতে পারে, এই কারণে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে বিভিন্ন ধরনের হয়ে থাকে। ভ্যালুড পলিসি, মানে আগে থেকেই ঠিক করা হয় কত টাকা পাবে। এভারেজ পলিসি, সব কোম্পানি ভাগ করে টাকা দেয়। স্পেসিফিক পলিসি, নির্দিষ্ট অঙ্কে টাকা দিয়ে থাকে। রিইনস্টেটমেন্ট পলিসি, টাকা না দিয়েও নতুন জিনিস দেয়। ঠিক আছে? টাকা না দিয়ে নতুন জিনিস দেয়। লস অফ প্রফিট পলিসি, ব্যবসার লাভ না হলে ক্ষতিপূরণ। ফ্লোটিং পলিসি থেকে অনেক জায়গায়, অনেক বিভিন্ন জায়গার মধ্যে যদি তোমার জিনিসপত্র থাকে, সেক্ষেত্রে অ্যাডজাস্টেবল পলিসি, পরে টাকা কমানো বা বাড়ানো যেতে পারে। কম্প্রিহেন্সিভ পলিসি থাকে, অনেক অনেক ধরনের ঝুঁকিকে এরা কি একসাথে কি কভার করে। তো এইগুলো আমাদের থাকে, এই জিনিসগুলোই তোমাদের জানতে হবে। ঠিক আছে? যেগুলো বললাম যে এরকম ভাবে ভাগ করে নেয়, কেউ টাকা আগে থেকেই কোনো স্পেসিফিক থাকে, কেউ টাকার বদলে জিনিস দিতে পারে, পরে টাকার কমাতে পারে, এই সমস্ত কিছু থাকে। আর এর গুরুত্ব কি? বড় ক্ষতি হলে সাহায্য পাওয়া যায়, ব্যবসা আবার শুরু করা যায়, আত্মবিশ্বাস থাকে, কম টাকায় বড় বিপদ থেকে বাঁচা যায়। এবং ধাপগুলো কি কি থাকে? আবেদন করতে হয়, তথ্য যাচাই হয়ে থাকে, মাসুল দেওয়া মানে টাকা দেওয়া হয় থাকে, বীমাপত্রের নথিপত্র পাওয়া যায়, মেয়াদ ঠিক করা হয়, অস্থায়ী রসিদ পাওয়া যায় এবং সময় মতো কি রিনিউ করা যেতে পারে। আর কিভাবে আমাদের ক্ষতিপূরণ দাবি বা মীমাংসা হয়? দুর্ঘটনার খবর জানাতে হয়,
কতটা ক্ষতি হলো জানাতে হয়, যদি নতুন বস্তু দেওয়া হয় সেটাও নিতে হবে, তদন্ত হয়, ঠিক আছে, শপথ করে কাগজ নিতে হয়, ক্ষতির টাকা দেওয়া হয়, এইগুলো আমাদের টোটালে থাকে। এই যে বলছে পুনঃস্থাপন পাওয়া যায়, শপথপত্র দেওয়া হয়ে থাকে, তদন্ত, ক্ষতি, এই সমস্ত কিছু আমাদের হয়ে থাকে। তারপর আমাদের আছে কি নৌ বীমা। নৌ বীমা কি এমন এক রকমের সুরক্ষা চুক্তি বলতে পারো, যেখানে কেউ প্রিমিয়াম দেয়, মানে টাকা দিয়ে একটা নিরাপত্তা নেয়, যাতে জাহাজে করে পণ্য নিয়ে আসা বা আনার সময়, সমস্ত সময় যদি কোনো দুর্ঘটনা হয়, ঝড় দুর্যোগ, জাহাজ ডুবে যাওয়া, এই সমস্ত হলে সেখানে ক্ষতির টাকা বীমা কোম্পানি দিয়ে থাকে। ঠিক আছে? এর কেন দরকার পড়ে? গুরুত্ব কি, অন্য দেশে জিনিসপত্র পাঠানো সহজ হয়ে থাকে। ঝড় দুর্ঘটনা থেকে পণ্যকে রক্ষা করা যায়। মালিকের ক্ষতির দায় বীমা কোম্পানি নিয়ে থাকে। ব্যবসায়ী নিশ্চিন্ত কাজ করতে পারে এবং ক্ষতি হলে টাকা ফেরত পাওয়া যায়। এই জিনিসগুলোই আমাদের বলেছে, এগুলি তোমরা পয়েন্টে দেখতে পাচ্ছ। এবং বিভিন্ন ধরনের নৌ বীমার ক্ষতি হয়ে থাকে। সম্পূর্ণ ক্ষতি, একদম নষ্ট হয়ে যাওয়া, যেটা একদম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। উদ্ধার সম্ভব কিন্তু ঠিক করতে অনেক খরচ লাগে। এইগুলো আমাদের এর মধ্যে পড়ে। আর আংশিক ক্ষতি কি? সবাই ক্ষতির দায়িত্ব ভাগ করে নেয়। বিভিন্ন একটা হলের ক্যালকুলেশন আছে, সাধারণ হারাহারি এবং বিশেষ হারাহারি পদ্ধতিতে। এই দেখো এখানে একটা পণ্য এবং মাসুলের জন্য আছে। এখানে দেখো ক্ষতিপূরণের সূত্রটা এখানে বলা আছে। দেখো জাহাজের মূল্য আছে 2,40,000 টাকা, পণ্যের মূল্য 1,80,000 টাকা, মাসুলের পরিমাণ এখানে দেখতে পাচ্ছ, ক্ষতির পরিমাণ আছে, মোট সম্পত্তি আছে। এবার জাহাজের মালিক দেখতে পাচ্ছ, এখানে জাহাজের মালিক কি করলো, 2,40,000 ভাগ 4,80,000 ইন্টু 80,000। এরকম কেন? এই 2,40,000 জাহাজের মালিক, জাহাজের মূল্য এইটা, ভাগ করলো কি যতটা টোটাল ক্ষতি হয়েছে, 2,40,000, 1,80,000, এই হলো প্লাস আমাদের মাসুল যত হলো, টোটাল করে আমাদের 4,80,000 হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এদিকে 3, 8 4 12, মানে 4,20,000 প্লাস 60, 4,80,000 হয়ে গেল। এবার গুণ করে দিচ্ছে কি, ক্ষতির পরিমাণ দিয়ে গুণ করে দিচ্ছে। তো এইভাবে আমাদের ফর্মুলা প্রত্যেক কথা বেরিয়ে যায়। পণ্যের মালিকের জন্য 1,80,000 ডিভাইডেড বাই টোটাল ক্ষতি ইন্টু আমাদের ক্ষতিপূরণ। এই যে এখানে একটা দেখলাম, ও এক পক্ষের ক্ষতি, টোটাল ক্ষতি ইন্টু ক্ষতিপূরণের টাকা। এইভাবে করে আমাদের সবার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? এইভাবে তিনজনে ভাগ করে নিচ্ছে। আর বিশেষ হারাহারিতে কি হচ্ছে, ধরো মোট এত 400 আর এখানে 50টা গাঁটের ক্ষতি হয়েছে। গাঁটের প্রকৃত মূল্য কত, 12,500 এবং বাজার মূল্য কত, 15,000। তাহলে 15,000 থেকে প্রাপ্ত মূল্য মানে 6,000 বাদ দিয়ে, এটা ফর্মুলাতেই আছে, এবার এটা দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে। দেখতে পাচ্ছ বাজার মূল্য, দেখো বাজার মূল্য এখানে কত আছে এইটা, তারপর প্রাপ্ত মূল্য, প্রাপ্ত মূল্য কত আছে 6,000, এটা বসানো হলো, গুণ প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য কত ছিল এখানে দেখো 12,500। এসব করে এইখান থেকে ভাগ টাগ করে সমস্ত কিছু করে আমাদের বার করতে, এইগুলো আমাদের অতটা আসবে না, জাস্ট আমরা দেখানোর জন্য নিলাম। ঠিক আছে? তো জাস্ট এটা তোমরা এইভাবে জেনে রাখো যে এইভাবে বিশেষ হারাহারি পদ্ধতিতেও হয়ে থাকে এবং আমাদের কিসে হয়ে থাকে, আমাদের নরমাল যেটা হলো থাকে সাধারণ হারাহারি, সেই পদ্ধতিতেও আমাদের হয়ে থাকে। তো এইগুলো আমাদের কি নো বীমার মানে ক্ষেত্রে আমাদের আসে। ওকে। তারপর আমাদের কি আছে, যে তারপর বিভিন্ন ধরনের পলিসিস আছে, যেরকম আমাদের টাইম পলিসি, ভ্যালুড পলিসি, এগুলো এভারেজ পলিসি, স্পেসিফিক পলিসি, এগুলো আছে। নির্দিষ্ট সময়, যেগুলো বললাম নির্দিষ্ট মূল্যের চুক্তি, এগুলো একবার দেখে নেব জন্য এক পক্ষের জন্য এইগুলো। ওকে। আর কিভাবে নিতে হয়, সবার প্রথমে আবেদন করতে হয়, পলিসির ধরন দেখায়, তথ্য যাচাই করা হয়, এই সমস্ত কিছু বললাম। তারপর আমাদের কি থাকে, লয়েডস বীমা। এখানে দালাল থাকে, ওরা তথ্য সংগ্রহ করে এবং ঝুঁকি ভাগ করে এবং 1% কমিশন দালাল পায়। এই জিনিসগুলো আমাদের আছে। তারপর হলো ক্ষতির জন্য কি কি প্রসেস থাকে, পরিত্যাগের চিঠি পাঠাতে হয়, জাহাজ চালককে রিপোর্ট করতে হয় এবং রসিদ পাওয়া যায় এবং বীমা কাগজ এবং ক্ষতির প্রমাণ সবকিছু ঠিক থাকলে কোম্পানি টাকা দিয়ে যায়। মানে এগুলো জাস্ট এক একটা প্রসেস, যেগুলোকে তোমাদের ওভারঅলে জানতে হবে যে এইভাবে আমাদের পাওয়া যায়, এবং এই জিনিসগুলো তোমাদের দেখে নিতে হবে। ঠিক আছে? বীমার কাগজে কি কি লেখা থাকে, যে কাকে কাকে নিয়ে চুক্তি হয়েছে, জাহাজ মালিক, এই বীমাকারী, এদের মধ্যে কিসের জন্য বীমা আছে, কখন কোন পথে যাবে, কি কি শর্তাবলী আছে, এই সমস্ত কিছু আমাদের হয়ে থাকে সাধারণত। ওকে। তো আমরা এবার লাস্টের দিকে এসে গেছি। এবার আমরা কি জানবো, দেখো ইন্স্যুরেন্স গুলো জেনে নিলাম, এই যে আমাদের নৌ বীমা হয়ে থাকে, তারপর আমাদের লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এগুলো জেনে নিলাম। আর ব্যাংকের ইত্যাদি, ওইগুলো তো জেনেই নিয়েছিলাম। এবার আমাদের কি আছে, ডাক পরিষেবা বা পোস্টাল সার্ভিস। এটা কি? ধরো আমরা যখন কারোর কাছে চিঠি পাঠাচ্ছি, উপহার পাঠাচ্ছি, টাকা পাঠাই, সেটা পোস্টাল সার্ভিসের মাধ্যমে অনেক সময় পাঠিয়ে থাকি। তো এইটাকেই বোঝানো হচ্ছে, যেটা পোস্ট যেটাকে বলা হয়ে থাকে, মানে পোস্ট অফিসের মাধ্যমে চিঠিপত্র, মানি অর্ডার, পার্সেল ইত্যাদি দেওয়াকে বলা হয়ে থাকছে। এবং এর বৈশিষ্ট্য কি থাকে, এখানে আমরা কি কি করতে পারি, যে হলো আমাদের এখানে 22টা ভাগে ভাগ করা হয়ে থাকে, ভারতকে 22টা ভাগে ভাগ করে ডাকঘর চালানো হয়ে থাকে। সরকার এই ডাকঘরগুলোকে চালায়, তো এটা খুবই বিশ্বাসযোগ্য। এখানে শুধু চিঠি না, ডাকঘর থেকে টাকা জমা করাও, তোলা যায়, ব্যাংকের মতনও কাজ করে। পোস্ট অফিসের মধ্যে অনেক সময় লোকেরা টাকা রাখে, ইনভেস্ট করে, মানে বিভিন্ন স্কিমস নেয়, টাকা জমা করে, এইগুলো। ঠিক আছে? ডাকঘরের মধ্যে কি কি পাঠানো যায়, চিঠিপত্র পাঠানো যায়, যেমন পোস্ট কার্ড, খামেবন্দি চিঠি, স্পিড পোস্ট,
এই সমস্ত কিছু থাকে। রেজিস্টার্ড পোস্ট, কুরিয়ার সার্ভিস এগুলো দেখতে পাচ্ছ। এই জিনিসগুলো আমাদের থাকে। এই যে DHL, FedEx, DTDC এগুলো। আর আর্থিক পরিষেবার মধ্যে কি থাকে? আমরা কি মাসিক আয় প্রকল্প মানে বিভিন্ন ধরনের ব্যাংকে যেরকম টাকা জমা রাখি এখানেও থাকে। NSE থাকে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এগুলোর মধ্যে ৫ বছরের জন্য টাকা একটা ফিক্সড ডিপোজিটের মতো কিছুটা রাখতে হয়। PPF থাকে, একদম ৳৫০০ একদম মিনিমাম জমা করা যায়। ১৫ বছর অব্দি মেয়াদ থাকে। এগুলো কি টাকা রাখার, মানে টাকা রাখার যেরকম ব্যাংকে আমরা টাকা রাখি না সেরকম ধরনের এটা স্কিম একেকটা। এখান থেকে আমরা ইন্টারেস্ট ইত্যাদিও পেয়ে থাকি। ঠিক আছে? এবং ব্যাংকের মতনও কিছু পরিষেবা পাওয়া যায় কিছু, কিছু লেনদেনের জন্য। কিন্তু এখন কি হচ্ছে বলো তো? এখন পোস্ট অফিসের মধ্যেও ব্যাংকের মতো বিভিন্ন জিনিসপত্র আস্তে, আস্তে করে দিচ্ছে। তারপর কি আছে হলো টেলিকম সার্ভিস। আমরা যখন ফোনে কথা বলছি, মেসেজ পাঠাই, ইন্টারনেট ব্যবহার করি এগুলোই সমস্ত কিছু টেলিকমের মধ্যে পড়ে। ঠিক আছে? এবং লোকাল কল থাকে যে একটা শহরের মধ্যে একটা কল হয়ে থাকে ২ টো ব্যক্তির মধ্যে। তারপরে এসটিডি কল কি এক শহর থেকে অন্য শহরের মধ্যে থাকে। এগুলো ফুল ফর্ম গুলো দেখে নেবে। যে সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং এটাকে বলা হয়ে থাকে ভিন্ন রাজ্য বা শহরের মধ্যে। আর IFD কল আমাদের কি থাকে? যেটা আমাদের থাকে ইন্টারন্যাশনাল যেটা কল থাকে। ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং মানে বিদেশে কল পাঠায়। লোকাল মানে কি একটা শহরের মধ্যেই। আর মানে তুমি ধরো একটা রাজ্যেরই মধ্যে একটা শহরের মধ্যে কথা বলছো। আর এসটিডি মানে কি? এক এক রাজ্য থেকে বা অন্য শহরের মধ্যে এই সমস্ত কিছু। আর IFD মানে কি? দেশের বাইরে। ওকে? আরেকটা কথা আমাদের জেনে নিতে হবে VSNL যেটা আমাদের কি বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। এরা কি করে বিদেশে ফোন যাওয়ার ব্যবস্থা হয় এবং শুরু হয়েছিল কি ১ এপ্রিল ১৯৮৬ সালে আমাদের হয়েছিল। আর মোবাইল সার্ভিস তো তোমরা জানো। যেটাতে আমাদের কি হয়ে থাকে জানো না? মোবাইল দিয়ে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে ফোন করতে পারি, ইন্টারনেটও ব্যবহার করতে পারি এবং SMS আমরা পাঠাতে পারি কি শর্ট মেসেজ সার্ভিস। এখন তো WhatsApp ইত্যাদির যুগ এসে গেছে। তো সেইগুলোই এখন আমাদের থাকে। ঠিক আছে? তো এইখানে মোটামুটি আমি শর্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই ব্যাপারগুলো। তো এইগুলো তোমরা দেখবে। তোমাদের নির্দিষ্ট স্পেসিফিক বুকসে দেখতে পারো এবং এখানেও যেই কনটেন্ট গুলো প্রোভাইড করা আছে সেইগুলো তোমরা দেখবে। ঠিক আছে? তো এইটাই ছিল আমাদের ৪ নম্বর চ্যাপ্টারটা। এখানে জাস্ট আমাদের জানতে হবে যে এইখানে ব্যাংকিং কি হয়ে থাকে, বিভিন্ন ধরনের হিসাবের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের থাকে না যে অ্যাকাউন্ট আমাদের কি থাকে, আমাদের হলো আ যে কেমন ইন্সুরেন্স কি হয়ে থাকে, বিভিন্ন ব্যাংকের যে মেটেরিয়াল গুলো থাকে যে ড্রাফট থাকে কি, পে চেক থাকে। মানে এগুলো জাস্ট জানা। এগুলো তোমরা অনেকে নরমালিও জানো। ঠিক আছে? কিন্তু আমাদের এটা সিলেবাসের মধ্যে আছে। সেগুলো একবার তোমরা চোখ বুলিয়ে নেবে তাহলে হয়ে যাবে। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। ঠিক আছে? তো চলো আজকে আমাদের অধ্যায় ৪ টাও ফিনিশ হয়ে গেল। তো তোমরা যারা এখনো অব্দি শেষ অব্দি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে? এরপরে আমরা অধ্যায় ৫ টাও কমপ্লিট করে নেব। বাই।